নমস্কার, গল্পের বৈঠক চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ শিবরাম চক্রবর্তীর একটা গল্প আপনাদের শোনাতে চাই। শিবরাম চক্রবর্তী একমাত্র একটি রহস্য গল্প লিখেছেন এবং সেটা হলো আজকের গল্পটা, এবং সেই গল্পটা নিবেদন করছি আমি মনোজ। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, শিবরাম চক্রবর্তীর লেখা ভূত না অদ্ভুত। একটা অ্যাডভেঞ্চারের উপন্যাস লিখতে হয়। আমার জীবনে এই ধরনের একটা অ্যাম্বিশন অনেক দিন ধরেই ছিল, কিন্তু কি করে যে ওসব লেখে, গল্প চলে যদিও, যাতে করে অদ্ভুত আর বিচ্ছিরি যত কাণ্ড, যার মাথা নেই মুন্ডু নেই, একটার পর একটা ঘটে যায়, পরিচ্ছেদের পর পরিচ্ছেদ ঘটতে থাকে, কৌতূহল আর অনিদ্রার সমান তালে জাগিয়ে রেখে ধারাবাহিকভাবে গড়াতে থাকে। কিছুতেই আমি ভেবে উঠতে পারিনি, সত্যি ভাবতে গেলে আশ্চর্য নয় কি? প্রত্যেক পরিচ্ছদের শেষে এসেই নাস্তানাবুদ হয়ে পড়ো। এরও পরে আরও কি দুর্ঘটনা ঘটতে পারে ধারণা করতেই তোমার মাথা ঘুরবে, এবং পরের পরিচ্ছেদের গোড়াতেই যখন ব্যাপারটা আরও একটু খোলসা হবে, তখন আপন মনেই বলবে হয়তো, দূর দূর, এর জন্যই এত। কিন্তু সে যা হোক, অ্যাডভেঞ্চার একটা বই লেখার আকাঙ্ক্ষা, অতি দুরূহ আকাঙ্ক্ষা আমারও ছিল। কিন্তু কি করে যে মাথা খাটিয়ে ওরকম একটা গল্প ফাঁদা যায়, কিছুতেই ঠাউর করে উঠতে পারছিলাম না। তাই আমারই জীবনে এমন একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ঘটবে কে জানে, একেবারে সত্যিকারের অ্যাডভেঞ্চার। গল্পের বইয়ে ঠিক যেমনটি ঘটে, মাথা মুন্ডহীন, নিখুঁত রকমের হুবহু। কেন যে হলো, কি জন্য যে হলো, এমনকি কি যে হলো তাও কিছুতেই আমি খুঁটিয়ে বলতে পারবো না। কোথায় যে হলো তাও আমার কাছে ধোঁয়াটে। সেই অ্যাডভেঞ্চারের কেবল একটা পরিচ্ছদই আমি জানি, সেইটি আমি এখানে বিবৃত করব। তার আগে কি ঘটেছে এবং পরেই বা কি ঘটিতব্য আমার জানা নেই, জানার বাসনাও নেই। এই একটি মাত্র পরিচ্ছেদই আমার জীবনে ঘটেছিল, অথবা সেই ক্রমশ প্রকাশ্য অ্যাডভেঞ্চারের এই পরিচ্ছদটি যখন ঘটছিল, সেই অশুভ মুহূর্তে আমার জীবন নিয়ে আমি হঠাৎ তার মধ্যে গিয়ে পড়েছিলাম। এবং সুখের কথা এই যে জীবন নেই ফিরতে পেরেছি। বেশি দিন আগেকার কথা নয়, বিশেষ এক জরুরি কাজে ডায়মন্ড হারবারে যেতে হয়েছিল। ইচ্ছে করেই লাস্ট বাসে চেপেছিলাম। যতই ঢিমে তেতালা চলুক, রাত 2-3টে নাগাদ গিয়ে পৌঁছাতে পারবো। মনে মনে একটু অ্যাডভেঞ্চারের লালসা যে ছিল না তা নয়। কলকাতার বাইরে কখনো তো পা বাড়ায়নি। রাত দুপুরের পর ডায়মন্ড হারবারের মতো একটা অচেনা জায়গায় উতরে, বন্ধুর বাড়ি খুঁজে বের করে, চৌকিদার পুলিশ ইত্যাদির সন্দিগ্ধ দৃষ্টি এড়িয়ে, কড়া নাড়ানাড়ি করে কিংবা দরজা ভেঙেই বন্ধুকে ঘুম ভাঙিয়ে ডেকে তোলা বেশ একটুখানি অ্যাডভেঞ্চারই বই কি। বাসে আমি একাই যাত্রী। হুস হুস করে বাস চলেছে। কলকাতা পেরিয়ে অনেক দূর এসেছি বেশ বোঝা যায়। অন্ধকার রাতের ভিতর দিয়ে উত্তাল হাওয়ার পাড়াগে মেঠো গন্ধ ভেসে আসছে। দুধারে কোথাও আমবাগান, কোথাও বা বাঁশঝাড়, কোথাও চষা ক্ষেত, কোথাও বা খোড়ো ঘরের বস্তি। আব ছায়ার মতো চোখে এসে লাগে। এরই মাঝখান দিয়ে যেতে যেতে ভীষণ এক ঝাঁকুনি দিয়ে বাসটা হঠাৎ থেমে গেল। কল বিগড়েছে, গাড়ি আর চলবে না জানা গেল। আজকের মতো এখানেই নিশ্চিন্দি বলতে কি, বেশ একটু ভয় ভয়ই করতে লাগলো আমার। অজানা জায়গায় নির্জন নিশ্চিন্তিতে কেবলমাত্র ওই ড্রাইভার আর ওই কন্ডাক্টর। ওদের কন্ডাক্ট অথবা ড্রাইভ আকস্মাৎ কি দাঁড়াবে কে বলবে। ওদের সন্ডাগন্ডা ওই দুজন, আর এ ধারে নামমাত্র আমি। আমার রীতিমতো হৃদকম্প শুরু হলো। অবশ্যই নিজেকে আশ্বাস দিতেও কসুর করলাম না, তেমন ভয়ের কিছু না। সত্যি হয়তো গল্প বিগড়েছে। বেগড়াতে তো পারে, বেগড়ায় নাকি? পথে ঘাটে অকারণেই তো মোটরে কল বেগড়ায়,
না বলে করেই তো বিগড়ে যায়। কেবল স্থান কাল পাত্র তেমন সুবিধের নয়, আমার মনের মতো নয় বলি আর কি। মোটরের কল বিগড়বে না, বেশ তো আমার আবদার। তাছাড়া এমনও তো হতে পারে যে ড্রাইভারে বেজায় ঘুম পাচ্ছে, গাড়ি টানতে রাজি নয়। ঘুম পায় নাকি মানুষের? মোটর চালাতে পেলেও ঘুম পেতে পারে। কিংবা সবচেয়ে যেটা বেশি সম্ভব, এতটা পেট্রোল খরচায় একজন মাত্র আরোহীকে ঘাড়ে করে ডায়মন্ড হারবার পর্যন্ত বয়ে নিয়ে গেলে মজুরিতে পোষাবে না। তাই ভেবে বুঝে সুঝি মোটরের কল বিগড়ে গেছে হয়তো। গাড়ি ফের চলবে কখন জিজ্ঞেস করতেই আমার শেষের আশঙ্কাটা যেন সত্য। সেই মুহূর্তেই বুঝতে পারলাম। জবাব এলো, সেই কাল 7টা-8টায়। সকাল না হলে কোথাকার কল বিগড়েছে জানবো কি করে? এই রাত্রে, এত রাত্রে তাহলে তো ভারী মুশকিল। কাছেই একটা বেসরকারি বাংলো আছে, সেখানে গিয়ে রাতটা কাটিয়ে দিন গেলেই শুতে দেবে। আর রাতও তেমন অন্ধকার নয়, চাঁদ উঠে গেছে এতক্ষণে, কন্ডাক্টরটা জানালো। চাঁদ উঠেছে বটে, সরু এক ফালি চাঁদ, চাঁদের অপভ্রংশই বলা যায়। অন্ধকারও অনেকটা ফিকে হয়ে এসেছে দেখলাম। কোন ধারে বাংলোটা, যাবো কোন দিক দিয়ে? রাস্তা থেকে নেমে চষা ক্ষেতের ওপর দিয়ে চলে যান, আল ধরে চলে যান। একটু গিয়ে সামনের ওই বাগানের আড়ালেই বাংলোটা। বাবুর্চিকে ডাকবেন, লোকটা বেশ ভালো, বকশিস ফেলে এত রাতেও উঠে রেঁধে দেবে। বাংলোর মালিকও খুব ভদ্রলোক, তার সঙ্গে দেখা হতে পারে। কেবল শোয়ার জায়গাটাই নয়, খাওয়ার ব্যবস্থা রয়েছে। বাসের কল বিগড়েছে, ভালোই হয়েছে বলতে হবে। একেই বলে বরাত, না চাইতেই বর পাওয়া। যাক, বাস থেকে নেমে রওনা তো দিলাম। চষা জমির উপর দিয়ে খানাকন্দে না পড়ে, হাত পা না ভেঙে, আল আর টাল সামলে কোনো গতিকে কেবলমাত্র আকাশের চাঁদের সাহায্যে সেই বাগান ঘেঁষা বাংলোয় গিয়ে উত্তীর্ণ হলাম। ভেবে কাহিল হচ্ছিলাম, অনেক ডাকাডাকি করতে হবে। বন্ধুর জন্য যে প্ল্যান আটা ছিল বাবুর্চির উপরে প্রয়োগ করতে হবে হয়তো। কিন্তু না, কাছাকাছি যেতেই বাংলোর একটা ঘরে আলো জ্বলছে এবং দরজাটাও খোলা, দিব্যি চোখে পড়ল। আস্তে আস্তে দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছি। গলা কাকানি দেবো কিনা ভাবছি, এমন সময় ও মা, ভয়ানক এক দৃশ্য আমার চোখের সামনে উদ্ঘটিত হলো। ঘরের মাঝখানে খাটে বসে সেই বাংলোর মালিকই হয়তো, অতিকায় একজন মানুষ, যেমন হিষ্ট তেমনই পুষ্ট। তবে হিষ্ট খুব একটা বোধহয় বলা যায় না, তবে যেমন লম্বা তেমনি চওড়া, পাক্কা 3 মণের কম নয় কিছুতেই। শুধু একটি চুল বাদে সারা মাথায় টাক, সেই চুলটি কেবল খাড়া হয়ে রয়েছে। তার ডান চোখের ওপরে কালো একটা ছোপ এবং ডান হাতের পিঠে উল্কি দিয়ে হরতনের টেক্কা আঁকা, এবং তারই মুখোমুখি দাঁড়িয়ে আর একটা মুস্কো লোক, তার হাতে রিভলভার, তোড়গোড়া দিয়ে দাঁড়িয়ে। আমিও দাঁড়িয়ে পড়লাম দরজার আড়ালেই, চলন শক্তিহীন হয়ে পড়লাম বলাই ঠিক। মাটিতে হঠাৎ এঁটে গেলাম যেন। সেই 3 মণি লোকটা বলছিল, দেখো, আমাকে মারাটা তোমার ভালো হচ্ছে কি? আমায় মেরো না, এখনো আমার বয়স আছে, দাঁতও রয়েছে, খুব বুড়ো হয়ে পড়িনি এখনো আমার বাতে ধরেনি। চোখে ছানি না পড়তেই মারা পড়বো, সেটা কি খুব ভালো দেখায়? বলো, তুমিই বলো। তুমি তামাশা করছো, ঠাট্টা করছো নয় কি? সত্যি সত্যি মারছো না আমায়? হ্যাঁ? পিস্তল হাতে লোকটি খক খক করে একটু হাসলো। হাসলো কি কাশলো বলা শক্ত। হ্যাঁ, মারবো না, তাই বই কি? এত কাণ্ড করে, এত কষ্ট করে শেষটায় তোমাকে না মেরেই চলে যায় আর কি। আমার অবশ্য আত্মনাথ বইটি তুমি পড়োনি, তাই এসব কথা বলছো। ধরো আর মারো, সেই বইটাও তোমার আর না পড়া রয়ে গেল মনে হচ্ছে। কিন্তু করবো কি, এই জীবনে তুমি আর পড়বার ফুরসত পাবে না। আমি নাচার, নও প্রস্তুত হও। এই বলে 3 মণি সেই লোকটাকে প্রস্তুত হওয়ার কিংবা
দ্বিতীয় কোনো কথা বলার অবকাশ না দিই সেই মুস্কো লোকটার হাতের পিস্তলটা বাক্য ব্যয় করতে শুরু করে দিল। তিনমণি লোকটার মৃতদেহ লুটিয়ে পড়ল মাটিতে এবং আমিও ধূপ করে বসে পড়লাম সেইখানেই। পিস্তল হাতের লোকটার নজর আমার দিকে এসে পড়ল। কে হে? তুমি আবার কে এসে জুড়লে হে এখানে? গোয়েন্দা টোয়েন্দা নাও তো? আগে না, ভয়ে ভয়ে বলি, বেশ অভিনয়ী। এমনিতে এসে পড়েছি, একেবারে দৈবাত। এমনিতে এসে পড়ে নাকি মানুষ? গল্পের বইও তো এসে পড়ে, বহুত পড়া গেছে। আপনার ওই বই দুটোতেও কতবার এসে দেখতে পাবেন। তবে যদি বলেন, অনুমতি করেন যদি, তাহলে এখান থেকে চলে যেতেও পারি, এক্ষুনি যেতে পারি। সে বিষয়ে আমার খুব অনিচ্ছা নেই। হ্যাঁ, চলে যেতে বললেও নিতান্ত অপমানিত বোধ করব না। বলতে বলতে আমি উঠে পড়ি। হুম, সেটি হচ্ছে না। যখন এসেই পড়েছ তখন। তার অঙ্গুলি হেলনে পিস্তল হেলনে বললেই যথার্থ হবে। আবার বসে পড়তে হয়। তাহলে যদি আপনার অভিরুচি হয়, নেহাত আপত্তি না থাকে, আবার আজই শুরু হলো আমার। আপনি আমাকে মারলেও মারতে পারেন, ওই পিস্তল দিয়েই মারতে পারেন। আমার আবার তেমন খুব অরুচি নেই। যদিও আমার দাঁত পড়েনি, তবে বাদ ধরেছে কিনা বলতে পারবো না। তবু যে কারণেই হোক, বাঁচতে আমার আর উৎসাহ নেই। বেঁচে কি হবে? বেঁচে লাভ? আপনার উল্লেখিত ওই বই দুটো আমি পড়েছি। এই সেদিনই তো পড়লাম, তবে পড়বার পর থেকেই আমার বাঁচবার প্রিয়া লোপ পেয়েছে। সেই বই থেকে জানা যায় এরকম স্থানকালে মরাই উচিত ও মরাটাই বাঞ্ছনীয়। এরকম সুযোগ হাতছাড়া হতে দেওয়া ঠিক নয়। আপনারও না, আমারও না। একবার ফসকালে আর আসবে কিনা কে জানে। এরকম সুযোগ কটা বা আসে জীবনে। এরকম অবস্থায় মরতে পারলে কেউ না কেউ আমাদের এই অ্যাডভেঞ্চার লিখে ফেলবেই। আর মরে অমর হতে কে না চায়। তারপর মেয়েটে হতে পারলে তো আর কথাই নাই। মারা অত সহজ নয় হে ফাজিল ছোকরা। আমার হওয়া অত সস্তা নয়। ইয়ার কি পেয়েছো নাকি? যেখানে আছো সেখানেই চুপটি করে বসে থাকো। আমাকে ভাবতে দাও আগে। এক রাত্রে একটা খুনই যথেষ্ট কিনা ভেবে দেখি। যদি মনে হয় আরো একটা হলে নেহাত মন্দ হয় না, তখন না হয় তোমাকে দেখা যাবে। হত্যা হাহাকার বইটা তুমি পড়েছো নাকি? ওটাতে এক রাত্রে কটা খুন ছিল? ও বইটা আমি অনেক খুঁজেছি, কিন্তু বাজারে পাইনি। কার লেখা তাও জানি নে। কার লেখা জানো? আগে আমি লিখিনি। অ্যাডভেঞ্চার আমার বড় আসে না। এর বাজে কথা বলে। অমন করলে, কথার ওপর কথা বললে, এরকম বাজে বকলে, খুন না করেই, হ্যাঁ বলে দিচ্ছি, খুন না করেই গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো তোমায়। সোজা তাড়িয়ে দেবো। মনে থাকে যেন। অমর হওয়ার পথ চিরদিনের মতো রুদ্ধ করে দেবো। ভয় পেয়ে আমি চুপ মেরে গেলাম। অনেকক্ষণ চুপচাপ। মুস্কো লোকটা আপন মনেই বলতে থাকে হঠাৎ, আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? এর মুন্ডুটা কেটে নিয়ে গিয়ে সেই কাটা মুন্ডুটা ম্যাজিস্ট্রেটকে গিয়ে প্রেজেন্ট করলে কেমন হয়? স্ট্রেট একবারে ম্যাজিস্ট্রেটকে। অ্যাডভেঞ্চারের বইয়ে এরকম ঘটেছে কি? ও হে, ও পড়েছো নাকি হে কোনো বইয়ে? আমাকে উদ্দেশ্য করি হাক ডাক, তা বেশ বুঝতে পারি। অগত্যা বলতে হয়, ঘটার বিচিত্র কি? এরকম তো ঘটতেই থাকে। না পড়লেও বলে দিতে পারি। আহ, বড্ড তুমি বাজে বকো। বলছি না যে আমায় বকিও না, ভাবতে দাও আমায়। এরপর সেই হত্যাকারী ভদ্রলোক একেবারে ভাবনা সাগরে নিমগ্ন হলেন। ভেসে উঠলেন সেই ভোরবেলার দিকে। বাবুর্চি এসে পড়তেই ভেসে উঠতে হলো। বাবুর্চির হাতে ব্রেকফাস্টের ট্রে, তাতে টোস্ট, রুটি, মাখন, চা, ডিম। স্বর্গীয় মোটা লোকটার জন্যই আনা হয়েছিল, বেশ বোঝা যায়। দরজার বাইরে এইভাবে বসানো আমাকে এবং দরজার ভেতরে সেই মুস্কো লোকটাকে দেখেই বাবুর্চির মুশকিল ঠেকছিল। তার উপর অস্ত্রশস্ত্র, খুন খারাপির ইত্যাদি আমদানি দর্শন করে চায়ের ট্রে ফেলে দিয়ে
পিটটান দেওয়ায় যথাযথ হবে কি না চিন্তা করছিল বেচারা। এমন সময়ে সে হত্যাকারী হঠাৎ হা হা করে বলল, হয়েছে হয়েছে, ইউরেকা, নিয়ে এসো। পিস্তল চালিত হয়ে বাবুর্চি মন্ত্রমুগ্ধের মতো ব্রেকফাস্টের ট্রে সেই মুস্কো লোকটির সম্মুখে এনে ধরে দেয় এবং নিজে এগিয়ে ধরাশায়ী সেই 3 মণির পাশে গিয়ে আশ্রয় নেয়। এই কথাটাই ভাবছিলাম, এই টোস্ট রুটি কোথায়? খুন তো করলাম, কিন্তু তারপর আর কি করা যায়, এতক্ষণ ধরে সেই কথাই ভাবছিলাম। এই তো চমৎকার একটা হাতের কাজ রয়ে গেছে। বাহ বাহ, বেশ বানিয়েছে তো টোস্টগুলো, ডিম সদ্য নেহাত মন্দ করেনি তো। বাম হস্তে পিস্তল ধারণ করে সেই মার খুনে মানুষটা ডান হাতের সদ্ব্যবহার শুরু করে দেয়। আমিও সেই তালে একটু ফাঁক পেতেই সরে পড়ি সেখান থেকে। ছুট 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 একেবারে সেই বড় রাস্তায়, ডায়মন্ড হারবারের রোডে। কিন্তু কোথায় বা সেই বাস, কাকস্য পরিবেদনা। সদ্য উত্থিত একজন প্রাতকারীর কাছ থেকে থানাটা কোন দিকে জেনে নিয়ে আবার দৌড় লাগায়। মাইল দেড়েক দৌড়ে পৌঁছলাম গিয়ে থানায়। এক ছুটি উঠলাম গিয়ে থানার উঠোনে। বাংলোর মালিককে বাংলোর মধ্যে খুন করে রেখেছে, এক্ষুনি তদন্ত করবার জন্য দ্বারকাকে খবর জানানো দরকার। হন্তদন্ত হয়ে এক্ষুনি গেলে, এখনো গেলে হাতে নাতে খুনিটাকে পাকড়ানো যাবে হয়তো। পাহাড়ওয়ালাকে ইঙ্গিতে বোঝালাম দ্বারকা বাবু অফিস ঘরেই। এক লাফে ধাপ করা টপকিয়ে দরজা ঠেলে অফিস ঘরে ঢুকলাম। ঢুকে কি দেখলাম দারোগাবাবুটি যেমন লম্বা তেমনি চওড়া, বেশ হিষ্টপুষ্ট ভদ্রলোক, পাক্কা 3 মনের কম যান না। ওই পেল্লায় চেহারা নিয়ে তার চেয়ারে গ্যাট হয়ে বসে রয়েছে। তার ডান চোখের কাছটায় কালো ছোপ এবং ডান হাতের পেছনে সবুজ উল্কিতে একটা টেক্কা মারা, হরতনের টেক্কা। কিন্তু সব থেকে মজার ব্যাপার, ভদ্রলোকের দেহে প্রাণ নেই। পিস্তল দিয়ে কে যেন তাকে নিঃশেষ করে গেছে, স্পষ্টই বোঝা যায়। সোজা তার বুকের ভেতর দিয়ে গুলি চালিয়ে দিয়েছে। ই অন্যায়! আর হ্যাঁ, তারও সারা মাথায় ঝাড়া টাক, শুধু একটি মাত্র চুল খাড়া হয়ে দাঁড়িয়ে। আজকের গল্প এখানেই শেষ হলো। আবার একটা নতুন গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। এই গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর আমাদের চ্যানেলের ভালো ভালো আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।